স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব 12 ফেব্রুয়ারির আগে অগ্নিগর্ভ ঢাকা, দেশব্যাপী ভোট বর্জনের ডাক। আওয়ামী লীগবিহীন নির্বাচন কঠিন সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে বাংলাদেশকে। এদিকে চাঞ্চল্যকর তথ্য, নির্বাচনের নামে যে প্রহসনের মহড়া চলছে, এবার সরাসরি হুঁশিয়ারি দিল হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব বাংলাদেশ নিয়ে যে চাঞ্চল্যকর বার্তা দিলেন ভারতীয় সেনাপ্রধান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে জাজিরায় ককটেল বিস্ফোরণে আহত তরুণের মৃত্যু, নিহতের সংখ্যা দাঁড়ালো ৩। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব গাজীপুরে 2 কারখানার শতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব ঢাকার 3 জায়গায় 7 কলেজ শিক্ষার্থীদের অবরোধ, তীব্র যানজট। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট অত্যন্ত সংবেদনশীল। সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সহ মুক্তিযুদ্ধের পক্ষের বড় দলগুলোকে পরিকল্পিতভাবে ইউনূস সরকার নির্বাচনে অংশ নিতে দিচ্ছে না। সরকারের পক্ষ থেকে গ্রহণযোগ্য এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনের কোনো প্রচেষ্টা নেই। ফলে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া গভীরভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে। নির্বাচনের আয়োজন হলেও সেনাবাহিনীর প্রশ্রয় নিয়ে এটি পরিচালিত হওয়ায় রাজনৈতিক পরিবেশে নতুন ধরনের চাপ এবং অরাজকতার সম্ভাবনা তৈরি হয়েছে। বিএনপি, জামায়াত এবং এনসিপি অংশগ্রহণ করলেও বৃহৎ অংশের দলগুলোর অনুপস্থিতি ভোট প্রক্রিয়ার স্বাভাবিকতা এবং গ্রহণযোগ্যতাকে হুমকির মুখে ফেলে। ভোটারদের মধ্যে বিভ্রান্তি এবং অনিশ্চয়তা এই পরিস্থিতিকে আরও জটিল করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বড় রাজনৈতিক দলগুলোকে বাদ দিয়ে ভোট নেওয়া গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক ধারাকে বাধাগ্রস্ত করছে। কোটি কোটি মানুষ আওয়ামী লীগের অনুপস্থিতিতে নির্বাচনের স্বীকৃতি দিতে পারছে না। এর ফলে ভোটের গ্রহণযোগ্যতা এবং ফলাফলের প্রতি জনগণের আস্থা প্রশ্নবিদ্ধ হচ্ছে। এই অনিশ্চয়তা রাজনৈতিক উত্তেজনাকে আরও তীব্র করছে এবং সংঘাতের সম্ভাবনাকে বাড়াচ্ছে। গ্রামীণ এবং প্রত্যন্ত অঞ্চলে আওয়ামী লীগের তৃণমূল সমর্থকরা সক্রিয় অবস্থানে আছেন। তারা প্রয়োজনে কেন্দ্রীয় এবং স্থানীয় পর্যায়ে ভোট প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করতে সক্ষম। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ইউনূস সরকারের পদক্ষেপে পরিকল্পিতভাবে প্রতিহিংসার ছায়া রয়েছে। বৃহৎ দলগুলোকে ভোট থেকে বাদ দিয়ে ইলেকশন আয়োজন দেশের রাজনৈতিক উত্তেজনা বাড়াচ্ছে এবং সামাজিক স্থিতিশীলতাকে ঝুঁকির মধ্যে ফেলছে। আওয়ামী লীগবিহীন নির্বাচন কেবল একটি রাজনৈতিক পরীক্ষা নয়, এটি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার স্থায়িত্বের জন্যও বড় চ্যালেঞ্জ। সরকারের উদ্যোগ এবং বিএনপি, জামায়াত এবং এনসিপির অংশগ্রহণ থাকা সত্ত্বেও মুক্তিযুদ্ধের পক্ষের দলগুলোর অনুপস্থিতি ভোটের গ্রহণযোগ্যতা এবং জনগণের আস্থা প্রশ্নবিদ্ধ করেছে। কোটি কোটি মানুষ ভোটকে বৈধভাবে স্বীকৃতি দিতে পারছে না। এই পরিস্থিতি ভবিষ্যতের রাজনৈতিক স্থিতিশীলতার জন্যও বড় ঝুঁকি তৈরি করেছে। এদিকে চাঞ্চল্যকর তথ্য, নির্বাচনের নামে যে প্রহসনের মহড়া চলছে, এবার সরাসরি হুঁশিয়ারি দিল হাসিনা। 2008 সালের পর থেকে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের জনসমর্থন ও গ্রহণযোগ্যতা যে কোনো দলের চেয়ে বেশি, এটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু এই সত্যকে মুছে ফেলার জন্য যে চক্রান্তের জাল বোনা হয়েছে, তার শেষ ধাপ হচ্ছে আওয়ামী লীগবিহীন একটি তথাকথিত নির্বাচন। এই নির্বাচন যদি সত্যিই হয়, তাহলে দুটো জিনিস নিশ্চিত। প্রথমত, বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পাবে, কারণ প্রতিদ্বন্দ্বিতায় তাদের সামনে কেউ নেই। দ্বিতীয়ত, জুলাইয়ের রক্তাক্ত ষড়যন্ত্রে যারা জড়িত ছিল, তাদের জন্য সংসদে আসন নিশ্চিত করা হবে, তারা যেই ব্যানারেই দাঁড়াক না কেন। এটা আর যাই হোক, গণতন্ত্র নয়। নির্বাচন সুষ্ঠু হবে এই আশাও ভুয়া। আওয়ামী লীগের 40% ভোটার তো ভোটকেন্দ্রে যাবেনই না। আরও অন্তত 20% মানুষ যারা রাজনীতি বোঝেন এবং এই প্রহসন চিনতে পারেন, তারাও ভোট দিতে যাবেন না। মানে শুরুতেই 60% ভোটার বাদ। যারা অংশ নেবেন তাদের মধ্যেও অনেকে বিভিন্ন কারণে কেন্দ্রে পৌঁছতে পারবেন না। তবে হ্যাঁ, সলেমতে সম্প্রদায়ের মানুষজন, আওয়ামী সমর্থক আর দরিদ্র মানুষদের জোর করে, হুমকি দিয়ে, নির্যাতন করে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া হবে। এই সব মিলিয়ে আসল ভোটার উপস্থিতি হবে সর্বোচ্চ 30%, যা বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে সবচেয়ে কম। কিন্তু এই সত্য কেউ জানতে পারবে না, কারণ নির্বাচনে অংশ নেওয়া দলগুলো, প্রশাসন, সামরিক ও বেসামরিক বাহিনীর যোগসাজশে আগে থেকেই বিপুল পরিমাণ ভোট ঢুকিয়ে রাখা হবে। তারপর জনগণ আরও জানিয়ে দেব বাংলাদেশ নিয়ে যে চাঞ্চল্যকর বার্তা দিলেন ভারতীয় সেনাপ্রধান।
ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত। বাংলাদেশের সঙ্গে যোগাযোগের একাধিক মাধ্যম খোলা আছে। যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি এড়াতে ভারতের সেনা, নৌ ও বিমান বাহিনীর পক্ষ থেকেও যোগাযোগ অব্যাহত রয়েছে। মঙ্গলবার ১৩ জানুয়ারি নয়াদিল্লিতে ভারতীয় সশস্ত্র বাহিনীর এক বার্ষিক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভারতের সেনাপ্রধান বলেন, প্রথমত আমাদের জন্য এটা বোঝা গুরুত্বপূর্ণ বাংলাদেশে কী ধরনের সরকার বিদ্যমান। যদি এটি অন্তর্বর্তী সরকার হয় তাহলে আমাদের দেখতে হবে তারা যে পদক্ষেপ নিচ্ছে তা কি পরবর্তী ৪-৫ বছরের জন্য নাকি কেবল পরবর্তী ৪-৫ মাসের জন্য। জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, আমাদের বিবেচনা করতে হবে আমাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর কোনো প্রয়োজন আছে কিনা। এদিকে জাজিরায় ককটেল বিস্ফোরণে আহত তরুণের মৃত্যু, নিহতের সংখ্যা দাঁড়াল ৩। শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নে ঘরের ভেতরে ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই নিয়ে ওই বিস্ফোরণের ঘটনায় মোট ৩ জনের মৃত্যু হল। নিহত তরুণের নাম নয়ন মোল্লা, ২০ বছর। তিনি মুলাই ব্যাপারীকান্দি গ্রামের জয়নাল মোল্লার ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীকান্দি গ্রামে নতুন নির্মিত একটি বসতঘরের ভেতরে ককটেল তৈরি করা হচ্ছিল। গত বৃহস্পতিবার ভোরে সেখানে বিস্ফোরণ ঘটে। এই সময় ঘটনাস্থলেই সোহান ব্যাপারী নামের এক ব্যক্তি নিহত হন। পরে সকালে তার রক্তাক্ত মরদেহ পাশের সাতঘড়িয়া এলাকার একটি ফসলি জমিতে পাওয়া যায়। বিস্ফোরণে আহত আরও ২ জনকে ঢাকায় নেওয়া হয়। তাদের মধ্যে নবীন হোসেন গত বৃহস্পতিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। আরও জানিয়ে দেব, ঢাকার ৩ জায়গায় ৭ কলেজ শিক্ষার্থীদের অবরোধ, তীব্র যানজট। রাজধানীর সায়েন্স ল্যাব, টেকনিক্যাল মোড় ও তাঁতিবাজার মোড় অবরোধ করেছে ৭ কলেজের শিক্ষার্থীরা। তারা ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে অধ্যাদেশ অনুমোদন ও প্রজ্ঞাপন জারির দাবি জানিয়ে এই অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে। বুধবার ১৪ জানুয়ারি দুপুর ১টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন। এর ফলে ঢাকার গাবতলী থেকে কারওয়ানবাজার পর্যন্ত ঢাকামুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়। সরজমিনে দেখা গেছে, গাবতলী থেকে যানবাহন ঘুরিয়ে দেওয়া হচ্ছে। বেশিরভাগ গাড়ি মিরপুর ও মোহাম্মদপুর হয়ে ঢাকার ভেতরে প্রবেশের চেষ্টা করছে। এছাড়া অনেক মানুষকে তাদের যানবাহন ছেড়ে পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করা দেখা গেছে। এর আগে